মাঝারি সাইজের একটা পানসি ভাড়া করে নিলাম। মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সব শুধু আমরা 6 জন মাত্র। এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে কি লোকালয়ে ভিড় করা ঘাটে নয়, সুন্দর নির্জন তীরে তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে। তার জন্য একা চরণ মাঝি যথেষ্ট। অধিকাংশ সময় তো আর সবারই ছুটি। একা চরণ বসে থাকে হালে, কাঠের বস্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো, তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হলো অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠত। গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুব ধরবার অনেক কিছুই ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে। প্রায় ওপরে এই জন্য বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না। এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠছি। যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে, আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে, তখন মিশরের মামির মতো শুধু চরণ বসে আছে নিস্পন্দ ভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে তবু অন্য মাছিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা, যেন অনেকদিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবে মাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটা ধরন ধারণ অদ্ভুত। কথা সে খুব কমই বলে, অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটা দুটো হ্যাঁ না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারদিক ছমছম করছে। সন্ধ্যে থেকে মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে প্রাণ মাজা চুলকে আমতা আমতা করে জানালে, বাবু বসিলুন দে, যদি অনুমতি দেন নাকি? এটা যদি ছুটি নেই, গ্রামে ভালো যাত্রা গিয়েছে। যাত্রা কোথায় হচ্ছে? হেসে জিজ্ঞেস করে জানলাম, খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এ তল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে দেওয়ার প্রস্তাব করে ফেলে। এবার হেসে বললাম, না মাঝির পো, আমারও তো শখ, তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো, আপনাকে কষ্ট দেবনি বাবু, এইখান থেকে কতটুকু আর পথ? আমরা পার দিয়ে হেঁটে চলে যাবো। যাত্রা ভাঙলে ফিরে আসবো ভোরবেলা। কিন্তু আপনার ভয় করবে না তো? যদি একটু করে বন্ধু কি? তা এখানে ভয়ের অবশ্য কিছু নাই। ঝড় জলের সময় নয়, নৌকা নোংর বাঁধা থাকলে নিরাপদ জায়গায় শান্তিতে থাকবে। হঠাৎ কেন যে জিজ্ঞেস করলাম জানি না। চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? যাচ্ছে ওই কি কথা, অবশ্যই যাচ্ছে। শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একেবারে পানসির কাবরার ছাদে উঠে গিয়ে বসলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে। হিন্দুস্তানি ঠাকুর রামসেবক পর্যন্ত সঙ্গে গেছে হুজুগে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকোর আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা। এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না। রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিল। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমে দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা
ভারী অস্বস্তিকর লাগলো। একটা নামনা যেন পাখি দূর আকাশে কিরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল। শিওরে উঠলাম। বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে। মনটাও সেই সঙ্গে। উপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল বড় বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রায় প্রাসাদই বলা উচিত। ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো অমরি খেয়ে পড়েও এখনো যেন আকাশে আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই বড় প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পেছনে গিয়ে পড়তেই অন্ধকারে দৈত্যর মতো জেগে উঠেছে। এই বড় প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছনে ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিত ভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক নয় বোধহয়। এ কি চরণ, তুমি কখন ফিরলে? যাত্রা দেখতে গেলে না? সে সেকল সমেত নোংরটা তুলে পানশির উপর রেখে গম্ভীর স্বরে বলল, না। সে কি নোংর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির স্বরে জিজ্ঞেস করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলল, ওই দেখছেন? দেখিনি, কিন্তু এবার দেখলাম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখন তা তেমন ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটা দীর্ঘ নারী মূর্তি ব্যাকুল ভাবে আমাদের হাত ছেড়ে ডাকছে। কেউ জানা নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময়ে, উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভেড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানশিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার, আমায় বাঁচান। সেই অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যথাসাধ্য চেষ্টা করবো, কিন্তু কি ব্যাপার আমার তো একটু জানা দরকার। আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরায় চৌকাটির কাছে সেটা ভারী একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন? না। তিনি এ কথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না। তাই একটু বিমূঢ় ভাবেই নিজের কামরায় ঢুকো লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে দিলেন। আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি, কিন্তু ভয় ভয় এমনি হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত, এমনই তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয়। কি আছে ওতে? তিনি কথা বললেন না, শুধু বাক্সের ভেতর কুণ্ডলি বাঁকানো এক রাস সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম। সাপ নয়, হিরে মুক্ত জড়োয়া গয়না। এমন গয়না আমি কখনো দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিল। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড় বস্তু নয়, খুব সরীসৃপ। দরজায় খুট করে একটা শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে। তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিল। অলুক ফেলতে না ফেলতে সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তির স্বরেই বললাম, তুলে ফেলুন এগুলো বাক্সে। এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি করে এত রাতে একা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরোবো না, ওরা যে এসব ছিনিয়ে নিতে চায়। ওরা? ওরা মানে কারা? আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার স্বামী বিদেশে। ওদের এখন এই গয়নাগুলোর ওপর অসীম লোভ। ওরা সব করতে পারে এগুলোর জন্য, খুন করতে পারে, কিন্তু আমি দেব না, কিছুতেই দেব না। রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি যাবেন কোথায়? যাবো বাপের বাড়ি। ওরা আমায় দিন রাত আগলে রাখে।
যেতে দেয় না। দোহাই আপনার, 2 ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, ক্রুশ 2 বাদে নৌকো থামিয়ে খবর নিও। নিশ্চয় ভাবে বসে কি যেন অস্পষ্ট জবাব দিল। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এই কামরার ভেতরে দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুল ভাবে বললেন, না না, সে আরো ভয় করবে, আপনি আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগেই তোলে গিয়ে চমকে উঠলেন। এই যে, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? টাল সামলে উঠেই বসলাম। আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ হীন আলোয় দেখলাম ঠিক জমদূতের বদল চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ আর অমৃতসীন চোখে বুকের রক্ত হিম হয়ে গেল সেদিকে তাকিয়ে। অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটা সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালে। না না, আমি কিছুতে দেবো না, ছেড়ে দাও, না আমি দেবো না, কিছুতে দেবো না আমি। ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটা ঘুষিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কি একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘুরছে তা দেখতে পেল। আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটা কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। না, কিছু দিতে বলে আমি কিছু দিতে বলে ছেড়ে দাও না। দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচন্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে লাল কুসুম। এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম বানশির ধারে। আরে আরে কেউ আছে? মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে, তবু কেউ ছাড়বে না তার দখল। আরে কেউ আছে? আরে কেউ আছে? বাঁচান বাঁচান! সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায়। আরে কেউ আছেন? বাঁচান বাঁচান! চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। ওটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ফিরল। ব্যাকুল ভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তারা দুজনে ডুবেছে সেই জায়গাটা ব্যথালাম। তার প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠে হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে এক টানে ডুবিয়ে দিতে পারে না। তাও দুটো লোককে হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই। আর তাছাড়া 2 ক্রুশ কেন, এদিক ওদিক 20 ক্রুশের মধ্যে প্রাসাদের মতো কোনো পুরো বাড়ি নদীর ধারে নেই। দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে করছে। আমি রেগে উঠে বললাম, আরে তাহলে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটি ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছে। তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গল বাড়ির বৌরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গল বাড়ির বৌরানী? তুমি জানো তাহলে? কোথায় জঙ্গল বাড়ি বলো তো? খানিকক্ষণ চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বলল, ওইখানে বাবু, আজ 50 বছর হলো জঙ্গল বাড়িকে নদী টেনে নিয়ে গেছে। তবে বৌরানী তার জ্বালা বলেনি, এখনো মাঝে মাঝে কারো বাঁশিতে এসে ওঠে। জেলেরাই তারপর আমার বাঁশি পৌঁছে দেয়। মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে। তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার বাঁশির নোংর কে তুলল? আর সে ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতা ফিরছে। কাজ নেই আমার বাঁশি বিহারে, আমি ছিন্নপত্রই পড়ব।